বাংলায় নাট্য ব্যক্তিত্বের শেষ নেই। প্রচুর নামের ভিড়ের মধ্যে আমি এমন একজনকে বেছে নিলাম যার জন্ম এবং কর্ম সবই উত্তর কলকাতা ঘিরে। তিনি এমন এক নাট্য ব্যক্তিত্ব যার নামে আছে কলকাতায় একটি প্রধানতম রাস্তা, একটি নাট্যমঞ্চ, একটি উদ্যান এবং সর্বোপরি একটি মেট্রো রেল স্টেশন। তাহলে চলো বন্ধুরা, একটু জেনে নিই তার সম্বন্ধে কিছু কথা। নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ, এখানে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি যেটা বলবো বলে এখানে মনস্থির করেছি বা তোমাদের কাছে এসেছি, সেটি হলো উত্তর কলকাতায় শোভাবাজার অঞ্চলে চিত্তরঞ্জন এভিনিউ ঠিক রাস্তার মধ্যিখানে একটি মন্দির আছে, লোকমুখে যার নাম লাল মন্দির। ঠিক তেমনি গিরিশচন্দ্র ঘোষের হলুদ রঙের বাড়ি, যার পোশাকি নাম গিরিশ ভবন, দাঁড়িয়ে আছে বাগবাজার অঞ্চলেই তাঁরই নামে নামাঙ্কিত গিরিশ অ্যাভিনিউ রাস্তার ঠিক মধ্যিখানে। আমার এই চ্যানেলে লাল মন্দির নিয়ে আগে একটি ভিডিও করেছি, পারলে দেখে নিও, তাতে অনেক বিস্তারিত তথ্য আছে। যদিও সেই লাল মন্দিরের পোশাকি নাম যোগমায়া মন্দির। এই লাল মন্দির থেকে গিরিশ ঘোষের দূরত্ব আনুমানিক 1 কিলোমিটার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 2011 সালে কলকাতা পৌর সংস্থা একবার এই চিরাচরিত হলুদ রঙের বাড়িটিকে নীল সাদা রং করে দেয়, কিন্তু স্থানীয় মানুষরা তারা প্রবল বিক্ষোভ দেখায়। তখন সরকারের তরফে বাধ্য হয়ে ঐতিহ্যপূর্ণ এই বাড়িটি পৌর সংস্থা আবার তার পূর্ববর্তী হলুদ রঙে ফিরিয়ে আনতে বাধ্য হয়। বাড়িটির বর্তমান ঠিকানা 11/A গিরিশ অ্যাভিনিউ, বাগবাজার, কলকাতা 7,03,000। গিরিশ এভিনিউ ছাড়া চিত্তরঞ্জন এভিনিউতে রাস্তার ধারে আছে একটি সুদৃশ্য পার্ক, যেটার নামও গিরিশ পার্ক। এছাড়া বিবেকানন্দ রোড ও চিত্তরঞ্জন এভিনিউর সংযোগস্থলেই রয়েছে তাঁরই নামাঙ্কিত একটি মেট্রো রেল স্টেশন, যেটারও নাম গিরিশ পার্ক। শুধু তাই নয়, তার বাগবাজারে যে বসত বাড়িটি আছে, সেই গিরিশ ভবন, তারই খুব কাছেই আছে একটি রঙ্গমঞ্চ, সেটার নাম গিরিশ মঞ্চ। গিরিশ ঘোষ কে ছিলেন, এবার একটু জেনে নিই তার সংক্ষিপ্ত জীবনী। গিরিশ ঘোষ ছিলেন তাঁর পিতামাতার অষ্টম সন্তান। 1844 খ্রিস্টাব্দে 28শে ফেব্রুয়ারি বাগবাজারে তার জন্ম। বাল্যকালে পিতা নীলকমল ঘোষ মারা যান। বাবাকে হারিয়ে তিনি অল্প বয়সে তিনি পিতৃহারা হন বলে বন্ধু বান্ধবের সাথে একটু বিশৃঙ্খল জীবনযাপনে মত্ত হয়ে ওঠেন। গিরিশ ঘোষ প্রথমে পাইকপাড়া স্কুল, তারপর হেয়ার স্কুল এবং পরে ওরিয়েন্টাল স্কুলে পড়াশোনা করেন। কিন্তু 1862 সালে তৎকালীন এন্ট্রান্স পরীক্ষায় তিনি অকৃতকার্য হন। পরবর্তীকালে নিজ চেষ্টায় তিনি ইংরেজি শিক্ষা অর্জন করেন এবং হিন্দু পুরাণে
বিশেষ জ্ঞান লাভ করেন, কিন্তু তার কোনো প্রথাগত ডিগ্রি ছিল না। এর কিছুকাল পরে আখড়া গানের দলের সঙ্গে তিনি যুক্ত হয়ে পড়েন এবং সেখান থেকেই তিনি অভিনয় এবং সঙ্গীতের প্রতি আসক্ত হয়ে পড়েন। ধীরে ধীরে তার অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মায়। এই ভালোবাসা থেকেই বাগবাজার অঞ্চলের বন্ধুদের সাথে নিয়ে তিনি একটি থিয়েটার দল প্রতিষ্ঠা করেন। গিরিশচন্দ্র ঘোষ ছিলেন একজন বাঙালি সঙ্গীতজ্ঞ, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, নাট্য পরিচালক এবং সর্বোপরি একজন অভিনেতা, নাট্য অভিনেতা। বাংলা থিয়েটারের স্বর্ণযুগের তিনি ছিলেন ধারক এবং বাহক। তাকে বাংলা থিয়েটারের জনকও বলা চলে। 1867 সালে মাইকেল মধুসূদন দত্তের লেখা শর্মিষ্ঠা নাটকে গীতিকার হিসেবে তিনি নাট্য জগতে প্রথম যুক্ত হন। ঠিক তার 2 বছর পরে দীনবন্ধু মিত্রের লেখা একটি বিখ্যাত বাংলা প্রহসনমূলক নাটক সধবার একাদশীতে তিনি অভিনয় করে বেশ সুনাম অর্জন করেছিলেন। এই নাটকের মাধ্যমে তৎকালীন বঙ্গ যুব সমাজের মদ্যপান ও বেশ্যাদের প্রতি আসক্তির কুফল এবং নব্য শিক্ষিত বাঙালি যুব সমাজের নৈতিক অবক্ষয় তিনি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছিলেন। 1872 সালে তিনি প্রথম বাংলা পেশাদার নাট্য কোম্পানি ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেন। কিন্তু শুধু থিয়েটার কোম্পানি খুললেই তো চলবে না, চাই নতুন থিয়েটার হল। আর সেই ভাবনার ফলশ্রুতি হিসেবে তৎকালীন বিখ্যাত অভিনেত্রী বিনোদিনী দাসী, যাকে আমরা নটি বিনোদিনী বলে জানি, তিনি নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, যার কথা আমি এখানে বলছি, এছাড়া আরো নাট্যপ্রেমী অমৃতলাল বসু এবং দাশু নিয়োগীর উদ্যোগে এগিয়ে চলল থিয়েটার নির্মাণের কাজ। 1883 সালে নতুন থিয়েটার হল তৈরি হওয়ার আগে নটি বিনোদিনীর ইচ্ছে ছিল সেটি তার নামেই হোক। নামও ঠিক হয়ে গিয়েছিল, বিনোদিনী থিয়েটার। তিনি প্রচুর অর্থও সাহায্য করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু লোকের প্রতারণার ফলে থিয়েটার হলটি তার নামে করা সম্ভব হয়নি এবং সেই প্রতারক দলের মধ্যে ছিলেন তাঁরই নাট্যগুরু বা অভিনয় গুরু গিরিশচন্দ্র ঘোষ মহাশয় স্বয়ং। পরে সেটি থিয়েটার হল হয় এবং সেটি তখন নাম হয়, আমরা সবাই জানি, সেই বিখ্যাত থিয়েটার হলটার নাম হয় স্টার থিয়েটার। নটি বিনোদিনী ছাড়াও থিয়েটার প্রেমী গুরমুখ রায়ের অর্থ সাহায্য ছাড়া এই থিয়েটার হল প্রতিষ্ঠা সম্ভব ছিল না। থিয়েটার হল হয়ে যাওয়ার পরে প্রথম যে উদ্বোধনী নাটকটি হয় সেটির নাম ছিল দক্ষযজ্ঞ। এরপর 1884 সালে 20 সেপ্টেম্বর বিনোদিনী দাসীকে নিয়ে স্টার থিয়েটারে চৈতন্য লীলা নাটকটি গিরিশ ঘোষ মঞ্চস্থ করেন, প্রচুর জনপ্রিয়তা অর্জন করে। সুখের কথা এই যে নটি বিনোদিনীর মৃত্যু 83 বছর পরে 2024 সালে, অর্থাৎ মাত্র 2 বছর আগে, স্টার থিয়েটারের নাম পরিবর্তন করে রাখা হয় বিনোদিনী থিয়েটার। যাই হোক, সেই চৈতন্য লীলা দেখতে এসেছিলেন স্বয়ং রামকৃষ্ণদেব। এটি এতই প্রশংসিত হয়েছিল যে
লোকমুখে শ্রীরামকৃষ্ণ সেই নাটকটির কথা শুনে তিনি দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন। এরপর তার সেই নাটক দেখে শ্রীরামকৃষ্ণদেব এত খুশি হয়েছিলেন যে তিনি গিরিশ ঘোষকে জড়িয়ে ধরেছিলেন। এই ঘটনার পরে নটি বিনোদিনী এবং গিরিশ চন্দ্র ঘোষ উভয়ে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যত্ব গ্রহণ করেন। গিরিশ চন্দ্র ঘোষ ছিলেন অত্যন্ত মদ্যপ এবং স্বেচ্ছাচারী, কিন্তু তা সত্ত্বেও তিনি শ্রী রামকৃষ্ণর সংস্পর্শে এসে তার অন্যতম অন্তরঙ্গ শিষ্যে পরিণত হন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে উল্লিখিত আছে কিভাবে তিনি শ্রী রামকৃষ্ণর সংস্পর্শে আসার পর তার গিরিশচন্দ্র ঘোষের নৈতিক পরিবর্তন ঘটে এবং তিনি তার ঘনিষ্ঠতম শিষ্যদের একজন হয়ে ওঠেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম গিরিশচন্দ্রের লেখা ভক্ত ধ্রুব উপন্যাসটি চলচ্চিত্রায়ন করেন। 1956 সালে মধু বসুর পরিচালনায় গিরিশচন্দ্রের জীবনী অবলম্বনে নির্মিত মহাকবি গিরিশচন্দ্র চলচ্চিত্রটি মুক্তি পায়। গিরিশচন্দ্র প্রায় 100টি নাটক রচনা করেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য আছে তার 75টি নাটক। প্রকৃতিগত দিক থেকে তার নাটকগুলিকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা যায়। সেইগুলো হলো পৌরাণিক নাটক, চরিত্র নাটক, রোমান্টিক নাটক, সামাজিক নাটক, ঐতিহাসিক নাটক, কৌতুক নাটক এবং গীতিনাট্য ও গল্প, উপন্যাস ও কাব্যের নাট্যরূপ। 1877 সালে মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্যে তিনি একই সাথে দ্বৈত চরিত্রে রামচন্দ্র ও মেঘনাদ উভয়ের ভূমিকায় অভিনয় করেন। তাঁর এই অসাধারণ অভিনয়ের জন্য তৎকালীন বঙ্গ সমাজে একটি বেশ প্রতিষ্ঠিত পত্রিকা সাধারণী, সেই পত্রিকার সম্পাদক অক্ষয়চন্দ্র সরকার তাকে বঙ্গের গ্যারিক এই আখ্যায় ভূষিত করেন। 1886 সালের 1 জানুয়ারি শ্রী রামকৃষ্ণ দেবের ডাকে সাড়া দিয়ে তিনি কাশীপুর উদ্যানবাটিতে গিয়েছিলেন। সেই দিনই শ্রী রামকৃষ্ণ দেব উদ্যানবাটির আম গাছের নিচে কল্পতরু হন এবং গিরিশচন্দ্র সহ উপস্থিত সকল শিষ্যকে বলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। বর্তমানে এই স্থানটিকে বলা হয় কল্পতরু লীলাস্থল। প্রতি বছর সেই ঘটনার পর থেকে প্রতি বছর 1 জানুয়ারি দিনটিকে কল্পতরু দিবস হিসেবে উদযাপন করা হয়। এই সম্পর্কে আমার একটি ভিডিও আছে, সেটি তোমরা চাইলে এই চ্যানেলে দেখে নিতে পারো। 1912 সালের 8ই জানুয়ারি 68 বছর বয়সে এই মহান অভিনেতা ও নাট্যকার কলকাতায় পরলোক গমন করেন। তা বন্ধুরা, এই হলো নাট্যকার গিরিশচন্দ্রের সংক্ষিপ্ত জীবনী। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানাতে ভুলবে না। আমার এই ইউটিউব চ্যানেল অপুর সঙ্গে কিছুক্ষণ, এখানে আমি বিভিন্ন পৌরাণিক কাহিনী, মন্দির সম্পর্কিত মহাপুরুষদের কাহিনী এবং কলকাতার বা পশ্চিমবঙ্গের বিভিন্ন দ্রষ্টব্য বা বিখ্যাত স্থান সম্বন্ধে এখানে তোমাদের জানাতে থাকবো। ভালো লাগলে লাইক দেবে। তোমাদের কোনো বক্তব্য থাকলে তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারবে। অনুরোধ করব আমার এই ভিডিওটা তোমরা শেয়ার করবে যাতে অন্যান্যরাও দেখতে পারে, এবং সবশেষে বলবো আমার এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে।
সাবস্ক্রাইব করলে প্রথম কথা আমি খুব উৎসাহ পাবো, নতুন নতুন ভিডিও তৈরি করতে আমার উৎসাহ হবে, এবং যখনই আমি কোনো কিছু আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আপাতত আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো। পরে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপাতত চলি, টাটা।